নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 7 নম্বর অধ্যায়টা অর্থাৎ তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি, এই অধ্যায় থেকে তোমাদের আসন্ন পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান চলে এসেছি। তো এই প্রশ্নগুলো আমরা বাছাই করেছি, সেগুলো তোমাদের আই ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে আমি বলছি। যদি অন্য কোনো কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে এই প্রশ্নগুলো তোমরা খুঁজবে এবং দাগিয়ে নেবে। যদি তোমরা প্রশ্নগুলো না পাও তাহলে এখান থেকে প্রশ্ন এর সাথে সাথে উত্তরগুলোও দেখাবো, সেই উত্তরগুলো তোমরা একটু লিখে নিও। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চাপ কাকে বলে? চাপের সঙ্গে প্রযুক্ত বল ও ক্ষেত্রফলের সম্পর্ক কীরূপ? ঘাত বলতে কী বোঝায়? প্রশ্নমান হচ্ছে 1+2+1। তো প্রথমে যেটা বলেছিল প্রশ্ন সেটা হচ্ছে চাপ কাকে বলে, তো তার উত্তরটা দেখো বলছে এখানে। চাপ, প্রেসার, কোনো তলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ = প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তারপরের প্রশ্নটার উত্তরটা দেখো দেয়া আছে, চাপের সঙ্গে প্রযুক্ত বল ও ক্ষেত্রফলের সম্পর্ক। একটি নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট তলের ওপর প্রযুক্ত বল বাড়লে চাপ বাড়ে এবং প্রযুক্ত বল কমলে চাপ কমে। অপরদিকে একটি নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে তলের ক্ষেত্রফল বাড়ালে চাপ কমে এবং ক্ষেত্রফল কমলে চাপ বাড়ে। তারপর প্রশ্নটার উত্তর দেখো এখানে দেয়া আছে, ঘাত, যে কোনো তলের ওপর লম্বভাবে ক্রিয়াশীল মোট বলকে বলা হয় ঘাত। ঘাতকে চাপ সৃষ্টির কারণ হিসাবে বিবেচনা করা হয়। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এসআইতে ও সিজিএস পদ্ধতিতে চাপের এককগুলি কি কি? এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। প্রশ্নমান হচ্ছে 2+2। তাহলে প্রথমটার উত্তর দেখে নাও। এসআইতে ও সিজিএস পদ্ধতিতে চাপের এককগুলি হলো যথাক্রমে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল এবং ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নাও। এসআই ও সিজিএস পদ্ধতিতে চাপের এককের মধ্যে সম্পর্ক 1 পাস্কাল = 1 নিউটন পার মিটার স্কোয়ার = দিয়ে লিখতে পারি 10⁵ ডাইন বাই 100 স্কোয়ার সেমি স্কোয়ার। যেহেতু 1 নিউটন = 10⁵ ডাইন, বা সেখান থেকে লিখতে পারি 10⁵ / 10⁴ ডাইন পার সেমি স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 10 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে অতএব 1 পাস্কাল = 10 ডাইন পার সেমি স্কোয়ার। পরের প্রশ্নটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো চাপ পরিমাপের একটি বড় এককের উদাহরণ দাও, এর সঙ্গে পাস্কালের সম্পর্কটি লেখো। তারপর 2 নম্বর প্রশ্নটা বলেছে 1 পাস্কাল চাপ কাকে বলে? প্রশ্নমানগুলো হচ্ছে 1+1+1। তাহলে প্রথমটার উত্তরটা হবে চাপ পরিমাপের একটি বড় একক হলো কিলোপাস্কাল। সম্পর্ক 1 কিলোপাস্কাল = 1000 পাস্কাল। 1 পাস্কাল চাপ 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তলের ওপর লম্বভাবে 1 নিউটন বল প্রয়োগ করলে যে পরিমাণ চাপের সৃষ্টি হয় তাকে 1 পাস্কাল চাপ বলা হয়। সুতরাং 1 পাস্কাল = 1 নিউটন / 1 বর্গমিটার। পরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো সূচ, পেরেক, ছুরি, কাঁটাটি ইত্যাদির কার্যকরী অংশ সরু অথবা ধারালো রাখা হয় কেন? প্রশ্নমান 3। আমরা জানি চাপ = লম্বভাবে প্রযুক্ত বল / ক্ষেত্রফল। সুতরাং একই মানের বল প্রযুক্ত হলে যে তলের ক্ষেত্রফল কম সেই তলে সৃষ্ট চাপের মান বেশি হয়। তাই সূচ, পেরেক, ছুরি, কাটারি, বঁটি ইত্যাদি যন্ত্রগুলির কার্যকারী অংশগুলি সরু বা ধারালো রাখা হলে অল্প বল প্রযুক্ত হলেও যন্ত্রগুলির সংস্পর্শে থাকা তলে চাপ বেশি পড়ে। ফলে সূচের সাহায্যে জামাকাপড় সেলাই, কাঠের তক্তা বা দেয়ালে পেরেক বা স্ক্রু ঢোকানো, ছুরি, কাটারি বা বঁটির সাহায্যে ফল বা সবজি কাটা ইত্যাদি কাজ সহজে করা যায়। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একই বই হাতের তালুতে একবার ও আর একবার আঙুলের ওপর রাখলে কোন ক্ষেত্রে বেশি চাপ প্রযুক্ত হবে? প্রশ্নমান হচ্ছে 2। হাতের তালু আঙুলের ডগার তুলনায় বেশি বিস্তৃত, তাই একই বল প্রযুক্ত হলেও হাতের তালুর ক্ষেত্রফল বেশি হওয়ায় চাপ কম হবে। সুতরাং আঙুলের ডগার ক্ষেত্রফল তুলনামূলকভাবে কম হওয়ায় প্রযুক্ত বল অপরিবর্তিত থাকলেও বেশি চাপ অনুভূত হবে।
তারপরের প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারী ট্রাকগুলিতে 4টির বদলে 6টি বা 8টি চাকা লাগানো হয় কেন? প্রশ্নমান হচ্ছে 2। ভারী ট্রাকগুলিতে 4টির বদলে 6টি বা 8টি চাকা লাগিয়ে স্পর্শতলের ক্ষেত্রফল বাড়ানো হয়। যেহেতু ক্রিয়াশীল চাপ ইকুয়াল টু প্রযুক্ত বল ডিভাইড বাই ক্ষেত্রফল, ফলে স্পর্শতলের ক্ষেত্রফল বাড়ালে রাস্তায় কম চাপ পড়ে এবং রাস্তা কম ক্ষতিগ্রস্ত হয়। যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রবাহী বলতে কি বোঝায়, উদাহরণ দাও। প্রবাহীর সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশ্নমান হচ্ছে 2+2। প্রবাহী যেসব পদার্থের সুনির্দিষ্ট কোনো আকার থাকে না এবং যারা একটি বিশেষ নিয়মে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাদের প্রবাহী বলে। উদাহরণ তরল ও গ্যাস হলো প্রবাহী। তারপর 2 নম্বর প্রশ্নটার উত্তর হচ্ছে প্রবাহীর সাধারণ বৈশিষ্ট্যগুলি হলো 1. তরল ও গ্যাস উভয়েরই ভর আছে কিন্তু সুনির্দিষ্ট কোনো আকার নেই। 2. উভয়েই সব দিকে চাপ প্রয়োগ করে। 3. উভয়েই উচ্চচাপযুক্ত স্থান থেকে নিম্নচাপযুক্ত স্থানে স্বয়ংক্রিয়ভাবে প্রবাহিত হয়। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তরল বা গ্যাস প্রবাহিত হয় কেন? প্রশ্নমান 2। কোনো তরল বা গ্যাসের দুটি স্থানে চাপ যদি অসমান হয় তবে বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানের দিকে তরল বা গ্যাস প্রবাহিত হয়, অর্থাৎ চাপের পার্থক্যই তরলের বা গ্যাসের প্রবাহিত হওয়ার কারণ। তারপর যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়ুর চাপ কাকে বলে? প্রশ্নমান হচ্ছে 1। বায়ুর চাপ নির্দিষ্ট স্থানে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে অবস্থিত বায়ুস্তম্ভ নিজ ওজনের জন্য যে বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুচাপ বা বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সংজ্ঞা দাও। এ তরলের ঘাত, বি তরলের চাপ, 2 তরলের চাপ ও ঘাতের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। প্রশ্নমান হচ্ছে 1+1+1। একের এ তরলের ঘাত, কোনো তরলের ওপর তরল পদার্থ লম্বভাবে মোট যে বল প্রয়োগ করে তাকে তরলের ঘাত বলে। বি তরলের চাপ, স্থির তরলের মধ্যস্থ কোনো বিন্দু চারিদিকে কল্পিত একক ক্ষেত্রফলের ওপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই তরলের চাপ বলে। তরলের চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক চাপ ইকুয়াল টু ঘাত বাই ক্ষেত্রফল। যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হলো তরলের চাপ কয় প্রকার ও কি কি? 2 তরলের চাপের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রশ্নমানগুলো হচ্ছে 1+1+2+2। 1 প্রকারভেদ তরলের চাপ 3 প্রকার, যথা ঊর্ধ্বচাপ, 2 নিম্নচাপ, 3 পার্শ্বচাপ। 2 তরলের চাপের বৈশিষ্ট্য। 1 তরল সব দিকে অর্থাৎ ঊর্ধ্বচাপ, নিম্নচাপ ও পার্শ্বচাপ দেয়। 2 স্থির তরলের মধ্যে যে কোনো গভীরতায় অবস্থিত কোনো বিন্দুতে চাপ সব দিকে সমান হয়। 3 স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ ওই বিন্দুটির গভীরতার ওপর নির্ভর করে। গভীরতা বেশি হলে চাপ বেশি হবে, গভীরতা কম হলে চাপ কম হবে। 4 স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ ওই তরলের ঘনত্বের উপর নির্ভর করে। ঘনত্ব বেশি চাপ বাড়ে, কম হলে চাপ কমে। 5 তরলের মধ্যে একই আনুভূমিক রেখায় বা তলে চাপ সব বিন্দুতে সমান হয়। 3 তরলের চাপ। 1 তরলের গভীরতা, 2 তরলের ঘনত্ব এবং 3 ওই স্থানে অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভর করে। পূর্বে প্রদত্ত চিত্রের ও বিন্দুতে, এখানে পূর্বে মানে এই ছবিটার কথা বলছে, এই তরলের চাপে দেখো একটা ছবি দেওয়া আছে, এই ছবিটার কথা বলছে। ছবিটা দেখে নাও আগে ভালো করে। তরলের চাপ P ইকুয়াল টু গভীরতা H ইন্টু ঘনত্ব D ইন্টু অভিকর্ষজ ত্বরণ G। যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটি পরীক্ষার সাহায্যে দেখাও যে তরলের গভীরতা বাড়ালে চাপ বাড়ে, অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, জলের গভীরতা বাড়ালে চাপ বাড়ে, পরীক্ষাটির চিত্রের সাহায্যে দেখাও। প্রশ্নমান হচ্ছে 3। তাহলে একটা ছবি আঁকতে হবে যেভাবেই আসুক প্রশ্নটা। তো ছবিটা দেখো এঁকে দেওয়া আছে, ছবিটা এইভাবে আঁকতে হবে। এখানে এত ডিটেলসে আঁকার দরকার নেই, একটা টেবিলের ছবি আঁকবে, তারপর একটা বোতলের ছবি আঁকবে, তারপর সেখানে 3টে পয়েন্ট দেখাবে আর জলের স্রোত বোঝাবে পেন্সিল দিয়ে, ঠিক আছে? আমি উত্তরটা বলছি। নিচের পরীক্ষা ব্যবস্থাটির দ্বারা দেখানো যায় যে তরলের গভীরতা বাড়ালে চাপ বাড়ে। উপকরণ: 1 একমুখ খোলা একটি পাত্র, 2 জল, 3 মোটা পেরেক, 4 কর্কের ছিপি, 5
অনুভূমিক টেবিল পরীক্ষা পদ্ধতি। একমুখ খোলা একটি পাত্র নিয়ে তার গায়ে, ওপরে, মাঝে এবং নিচে 3টি ফুটো করা হলো। ছিদ্রগুলিকে কর্কের ছিপি দিয়ে বন্ধ করা হলো। এবার অনুভূমিক টেবিলের ওপর পাত্রটিকে রেখে জল ঢেলে ভর্তি করা হলো। এরপর 3টি ছিপিকে একসঙ্গে খুলে দেওয়া হলো। পর্যবেক্ষণ। দেখা গেল ওপরের ছিদ্র দিয়ে জল সবচেয়ে কম জোরে আর কম দূরে পড়ছে এবং নিচের ছিদ্র দিয়ে জল সবচেয়ে বেশি জোরে এবং বেশি দূরে গিয়ে পড়ছে। ব্যাখ্যা ও সিদ্ধান্ত। ছিদ্র দিয়ে নির্গত জলের বেগ শুধুমাত্র ওই অবস্থানে জলের চাপের ওপরেই নির্ভর করে, থাকা জলের পরিমাণের ওপর নয়। নিচের ছিদ্রটিতে জলের গভীরতা সবচেয়ে বেশি, তাই চাপও বেশি। এই কারণে এর ছিদ্র দিয়ে জল সবচেয়ে বেশি জোরে এবং বেশি দূরে গিয়ে পড়ে। এর থেকে প্রমাণিত হয় তরলের মধ্যে যে কোনো বিন্দুতে তরল যে চাপ দেয় তা ওই বিন্দুর গভীরতার ওপর নির্ভরশীল, অর্থাৎ তরলের গভীরতা বাড়ালে চাপ বাড়ে। যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জলের গভীরতা বাড়ালে চাপ বাড়ে না কমে, ব্যাখ্যা করো। অথবা ওই প্রশ্নটা এইভাবে আসতে পারে, জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তিত হয়। প্রশ্নমান হচ্ছে 2। কোনো পাত্রে রাখা জলের ভিতরে অবস্থিত কোনো বিন্দুতে জলের চাপ শুধুমাত্র ওই বিন্দুর গভীরতার ওপর নির্ভর করে। জলের গভীরতা বাড়ালে চাপ বাড়ে, গভীরতা কমলে জলের চাপ কমে। গভীরতা সমান পাত্রের এমন সকল অবস্থানে বিভিন্ন বিন্দুতে জলের চাপ সর্বদা সমান হয়। তারপর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1 তরলের সমোচ্চশীলতা ধর্ম কাকে বলে। 2 একটি চিত্রের সাহায্যে তরলের সমোচ্চশীলতা ধর্ম প্রমাণ করো। 3 জলের সমোচ্চশীলতা ধর্মের ব্যবহারিক প্রয়োগ লেখো। প্রশ্নমানগুলো হচ্ছে 2 + 3 + 2। 1 সমোচ্চশীলতা ধর্ম। পরস্পর সংযুক্ত কতকগুলি বিভিন্ন আকার ও আয়তন বিশিষ্ট পাত্রের মধ্যে যে কোনো একটিতে তরল ঢাললে ওই তরল বাকি সবগুলি পাত্রে প্রবেশ করে এবং প্রতিটি পাত্রে তরলতল অনুভূমিকভাবে একই উচ্চতায় ওঠে। তরলের এই একই উচ্চতায় থাকতে চাওয়ার প্রবণতাকেই তরলের সমোচ্চশীলতার ধর্ম বলে। তরলের এই ধর্মকে কাজে লাগিয়েই শহরে নানা প্রান্তে জল সরবরাহ করা হয়। নিচের পরীক্ষা ব্যবস্থাটির সাহায্যে তরলের সমোচ্চশীলতা ধর্ম সহজেই দেখানো সম্ভব। উপকরণ। আচ্ছা, এই ছবিটা যদি তোমরা পারো তো আঁকবে, না পারো তো আঁকার দরকার নেই। ছবিটা একটু কঠিন আছে, যদি তোমরা পারো তো আঁকার চেষ্টা করবে। উপকরণ। 1 একটি বড় অনুভূমিক জলপূর্ণ পাত্র। 2 বিভিন্ন আকার ও আয়তনের একাধিক পাত্র যেগুলি বড় পাত্রটির সঙ্গে একই তলে অবস্থিত এবং পরস্পর সংযুক্ত। 3 একটি পার্শ্বনল। পরীক্ষা পদ্ধতি। জলপূর্ণ আনুভূমিক পাত্রের সঙ্গে পার্শ্বনলটি যুক্ত করে তার সাহায্যে বড় পাত্রটিতে জল প্রবেশ করানো হলো। পর্যবেক্ষণ। জল বড় পাত্রটিতে প্রবেশ করা মাত্রই দেখা যায় প্রতিটি পাত্রে জল প্রবেশ করেছে। বিভিন্ন পাত্রে জলের আয়তন বিভিন্ন হলেও দেখা যায় প্রত্যেক পাত্রে জল উচ্চতা সমান। ব্যাখ্যা ও সিদ্ধান্ত। একই অনুভূমিক তলে অবস্থিত বিভিন্ন বিন্দুতে তরলের চাপ সমান। আবার নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট তরল দ্বারা কোনো নির্দিষ্ট বিন্দুতে দেওয়া চাপ কেবলমাত্র তার উচ্চতার উপর নির্ভরশীল। এই 2 কারণে প্রত্যেক পাত্রে জলতলের উচ্চতা সমান হওয়ায় পাত্রগুলিতে জলের উপরিতল অনুভূমিক অর্থাৎ একই উচ্চতায় থাকে। জল ছাড়া অন্য যে কোনো তরল দিয়ে পরীক্ষা করেও একই সিদ্ধান্তে আসা যায়। প্রশ্নটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন, অথবা নদী বাঁধের উপরের অংশ চওড়া হয় না কেন। প্রশ্নমান হচ্ছে 2। আমরা জানি তরলের পার্শ্বচাপ আছে। তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে, অর্থাৎ তরলের যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে। বাঁধের নিচের দিকে গভীরতা বেশি, ফলে জলের পার্শ্বচাপও বেশি। ওপরে গভীরতা কম, তাই পার্শ্বচাপও কম। ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায়, তাই বাঁধের তলদেশ উপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয়। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গভীর সমুদ্রের মাছ চ্যাপ্টা আকৃতির হয়, ব্যাখ্যা করো। প্রশ্নমান হচ্ছে 3। গভীর সমুদ্রের মাছের দেহের গঠন অভিযোজনের ফলে সরু ও চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। গভীরতা বাড়ালে জলের চাপও বাড়ে। মাছের দেহ আকৃতিতে সরু হলে দেহের ওপর জলস্তম্ভের চাপ
কম ক্রিয়া করে, ফলে ওপরে নিচে ওঠানামা করা মাছের পক্ষে সহজ হয়। আবার দেহ চ্যাপ্টা হলে সমুদ্রের গভীরে জলস্তম্ভের বাড়তি পার্শ্বচাপ মাছ সহজেই প্রতিমিত করতে পারে। এই কারণেই মাছের দেহের এই বিশেষ আকৃতির গঠন দেখা যায়। তারপর যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা, নদীর মাছের থেকে সমুদ্রের মাছ বেশি চ্যাপ্টা হয় কেন? প্রশ্নমান হচ্ছে 2। সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের ঘনত্বের চেয়ে অনেক বেশি, তাই একই গভীরতায় নদীর জলের চেয়ে সমুদ্রের জলে মাছের ওপর পার্শ্বচাপ বেশি হয়। এই বাড়তি চাপ সহ্য করার সামর্থ্য অর্জনের জন্যই মাছের দেহের ক্ষেত্রফল বেশি হয়, অর্থাৎ সমুদ্রের মাছ তুলনামূলকভাবে বেশি চ্যাপ্টা হয়। তারপর যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, গভীর সমুদ্রের তলদেশে পাড়ি দেওয়া ডুবুরিদের বিশেষ ধরনের সুইম স্যুট ব্যবহার করতে হয় কেন? প্রশ্নমান 2। সমুদ্রের তলদেশে গভীরতা বৃদ্ধির সঙ্গে জলের চাপ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। এই কারণে সমুদ্রের তলদেশে পাড়ি দেওয়া ডুবুরিদের বিশেষভাবে তৈরি সাঁতারের পোশাক ব্যবহার করতে হয়। এই পোশাকের মধ্যে বিশেষ ব্যবস্থা থাকে যা সমুদ্রের গভীরে জলের বিপুল পরিমাণ চাপকে প্রতিমিত করে এবং ডুবুরির দেহকে জলের প্রচণ্ড চাপে চূর্ণবিচূর্ণ হওয়া থেকে রক্ষা করে। তারপর যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, জলের ভিতর একই গভীরতায় জলের চাপ সমান থাকে কেন? প্রশ্নমান হচ্ছে 2। নির্দিষ্ট কোনো তরলের ভিতরে অবস্থিত কোনো বিন্দুতে তরলের চাপ শুধুমাত্র ওই বিন্দুর গভীরতার ওপর নির্ভর করে, তাই গভীরতা সমান এমন সকল অবস্থানে জলের বা অন্য যে কোনো তরলের চাপ সর্বদা সমান হয়ে থাকে। তারপর যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, একটি প্লাস্টিকের পাতলা স্কেল মাটিতে পড়ে গেলে সেটি তুলতে অসুবিধা হয় কেন? প্রশ্নমান 2। তো উত্তরটা হবে, একটি প্লাস্টিকের পাতলা স্কেল মাটিতে পড়ে গেলে স্কেলটির নিচের তল ও মাটির মধ্যে কোনো বায়ুস্তর থাকে না, ফলে স্কেলটির নিচের তলে বায়ু কোনো ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করতে পারে না, কিন্তু স্কেলটির ওপরের তলে বায়ু প্রবল নিম্নমুখী চাপ প্রয়োগ করে, ফলে স্কেলটিকে টেনে তুলতে সেটির ওজন ছাড়াও বায়ুচাপজনিত এই বলকে অতিক্রম করতে হয়। এছাড়াও পাতলা স্কেলের বেধ কম হয় সেটি ভূমিতলের সঙ্গে চেপে বসে থাকে, তাই সেটিকে চাপ দিয়ে মাটি থেকে তুলতে অসুবিধা হয়। যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, বার্নৌলির নীতিটি লেখো। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই নীতির সমক্ষে একটি হাতে কলমে পরীক্ষার উল্লেখ করো। অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, একটির পরীক্ষার সাহায্যে বার্নৌলির নীতির সত্যতা দেখাও। প্রশ্নমানগুলো হচ্ছে 1+3। তো প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে, বার্নৌলির নীতি, যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলির নীতি। একটি খাতার পাতাকে ছবির মতো করে ভাঁজ করে একটি ব্রিজ তৈরি করা হলো। এবার ব্রিজটিকে টেবিলের ওপর রেখে ব্রিজটির তলা দিয়ে খুব জোরে ফুঁ দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন ব্রিজের গায়ে সরাসরি ফুঁ না লাগে। পর্যবেক্ষণ দেখা গেল ব্রিজটি টেবিল থেকে পড়ে গেল না। ব্যাখ্যা ও সিদ্ধান্ত, বার্নৌলির নীতি অনুযায়ী কোনো প্রবাহী গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই প্রবাহীর বেগ সেই স্থানে ওই প্রবাহীর চাপ কম হয়। এক্ষেত্রে ফুঁ দেওয়ায় ব্রিজের নিচে বায়ুর বেগ বেড়ে যাওয়ায় চাপ কমে গেছে, তাই ব্রিজের ওপরে বায়ুর চাপ বেশি হয়েছে এবং ব্রিজের ছাদ নিচের দিকে চেপে বসেছে, ফলে ব্রিজটি পড়ে যায়নি। তারপরে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, বায়ু প্রবাহের কারণ কি? প্রশ্নমান 2। ভৌগোলিক কারণে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে সূর্যের আলো সমানভাবে পড়ে না। যে স্থানে বেশি আলো পায় সেটি বেশি পরিমাণে উত্তপ্ত হয়, ফলে ওই স্থানের বায়ু উত্তপ্ত হয়ে দ্রুত প্রসারিত হয়, অর্থাৎ আয়তনে বৃদ্ধি পায় এবং হালকা হয়ে ওপরে উঠে যায়। এর ফলে যে শূন্যস্থান সৃষ্টি হয় তা পূরণ করার জন্য আশপাশের উচ্চচাপযুক্ত অপেক্ষাকৃত কম উত্তাপ অঞ্চল থেকে বায়ু ওই নিম্নচাপযুক্ত স্থান অভিমুখে ছুটে আসে। সুতরাং ভূপৃষ্ঠের অসমভাবে উত্তপ্ত হওয়ার ফলে বায়ুচাপের পার্থক্যের কারণেই বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। প্রদত্ত ছবির মতো করে একটি কাগজের ওপর ফুঁ দেওয়া হলো।
কি দেখতে পাবে? তোমার উত্তরের কারণ ব্যাখ্যা করো। প্রদত্ত ছবির মতো করে কাগজের ওপর ফুঁ দিলে দেখা যাবে যতক্ষণ ফুঁ দেওয়া হচ্ছে ততক্ষণ কাগজটি সামনের দিকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকছে, কিন্তু ফুঁ দেওয়া বন্ধ করলেই কাগজটি হাত থেকে নিচের দিকে ঝুলে যাচ্ছে। ব্যাখ্যা: কাগজের ওপর জোরে ফুঁ দিলে ওই স্থানে বায়ুর বেগ বাড়ে, ফলে বায়ুর চাপ কমে যায়, কিন্তু কাগজের নিচে বায়ুর চাপ বেশি থাকে, তাই কাগজের নিচের বায়ু কাগজের ওপর যে বল প্রয়োগ করে সেই বলের জন্য কাগজটি সামনের দিকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু ফুঁ দেওয়া বন্ধ করলে কাগজের ওপরে ও নিচে বায়ুর চাপ সমান হয়, তখন নিজের ওজনের জন্য কাগজটি নিচের দিকে ঝুলে যায়। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। বায়ু প্রবাহের সময় পতাকা পথ করে ওড়ে কেন? প্রশ্নমান 2। বায়ু প্রবাহের সময় পতাকার দুপাশে বায়ুর গতিবেগ ক্রমাগত পরিবর্তিত হয়, ফলে পতাকার দুপাশে বায়ুচাপের পার্থক্য পরিবর্তিত হতে থাকে। বার্নৌলির নীতি অনুযায়ী যেসব স্থানে বায়ুর বেগ বেশি সেসব স্থানে বায়ুর চাপ কম, অর্থাৎ বায়ুর এই পরিবর্তিত হতে থাকে। বার্নৌলির নীতি অনুযায়ী যেসব স্থানে বায়ুর বেগ বেশি সেই সব স্থানে বায়ুর চাপ কম, অর্থাৎ বায়ুর এই অসম গতিবেগ এবং তার সঙ্গে চাপের অসম পরিবর্তনের কারণেই বায়ু প্রবাহের সময় পতাকা পথ করে ওড়ে। যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দুটি নৌকা বা জাহাজ পাশাপাশি চলা বিপজ্জনক কেন? অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, দুটি জাহাজ পাশাপাশি চলার সময় একে অপরের দিকে সরে আসার চেষ্টা করে কেন? প্রশ্নমান হচ্ছে 2। দুটি নৌকা বা জাহাজ সমান্তরালভাবে পাশাপাশি চললে ওদের মাঝে সংকীর্ণ অঞ্চলে জলের বেগ বেশি হয়, ফলে ওই স্থানে জলের চাপ কমে যায়, কিন্তু ওদের দুপাশে জলের বেগ তুলনামূলকভাবে কম হয়, জলের চাপ বেশি হয়, ফলে ওরা পরস্পরের কাছে চলে আসতে চায়। এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তাই দুটি নৌকা বা জাহাজ পাশাপাশি চলা বিপজ্জনক। প্রশ্নটা ইম্পর্টেন্ট। প্রাত্যহিক জীবনে দেখা এমন একটি ঘটনার উল্লেখ করো যেখানে বার্নৌলির নীতি প্রযোজ্য হয়। প্রশ্নমান হচ্ছে 2। দ্রুতগামী গাড়ি বা ট্রেন যাওয়ার সময় রাস্তা, লাইন বা প্ল্যাটফর্মে পড়ে থাকা কাগজ বা প্লাস্টিকের ছোট টুকরো বা অন্যান্য হালকা বস্তু সামগ্রী গাড়ি বা ট্রেনের অভিমুখে উড়ে যায়। বার্নৌলি নীতির কারণেই এমনটা ঘটে। দ্রুতগামী ট্রেন সংলগ্ন বায়ুর বেগ যথেষ্ট বেশি থাকে। বার্নৌলি নীতি অনুসারে বায়ুর বেগ বৃদ্ধিতে চাপ হ্রাস পায়। গাড়ি বা ট্রেনের অবস্থান থেকে অপেক্ষাকৃত দূরবর্তী স্থানে বায়ুর বেগ তুলনামূলকভাবে অনেক কম থাকে, তাই ওই পার্শ্ববর্তী স্থানে ধীর গতিসম্পন্ন বায়ুর দেওয়া বাড়তি পার্শ্বচাপ টুকরোগুলোকে গাড়ি বা ট্রেনের দিকে ঠেলে দেয়। তারপর যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়ানো খুবই বিপজ্জনক, ব্যাখ্যা করো। প্রশ্নমান হচ্ছে 2। দ্রুত গতিতে ট্রেন চলার সময় বার্নৌলি নীতি অনুযায়ী ট্রেনের আশপাশে বায়ুর গতিবেগ বেশি এবং চাপ কম হয়, আবার ট্রেন সংলগ্ন অঞ্চল থেকে অপেক্ষাকৃত দূরে থাকা বায়ুর বেগ কম ও চাপ বেশি হয়। বায়ুর চাপের এই পার্থক্যই দর্শককে ট্রেনের দিকে ঠেলে দেয়, ফলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়ানো বিপজ্জনক। ঠিক এই কারণে লেভেল ক্রসিং এর গেট বন্ধ ও সংকেত লাল থাকলে ক্রসিং দিয়ে পারাপার করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তারপর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। কোনো জায়গায় বড় ধরনের আগুন লাগালে সেখানে ঝড় বইতে শুরু করে কেন? প্রশ্নমান হচ্ছে 2। বড় ধরনের অগ্নিকাণ্ডে অঞ্চল অধিকার করে থাকা বায়ু তাপের প্রভাবে উত্তপ্ত আয়তনে বৃদ্ধি পায় এবং হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়, ফলে ওই স্থানে সাময়িকভাবে আংশিক বায়ু শূন্যতার সৃষ্টি হয়। ওই শূন্যস্থান পূরণ করার জন্য স্থান থেকে অপেক্ষাকৃত শীতল ও ভারী বায়ু দ্রুত বেগে ওই স্থান অভিমুখে ছুটে আসে, তাই ওই অঞ্চলে ঝড় বইতে শুরু করে। ছিল তোমাদের ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সপ্তম অধ্যায়, অর্থাৎ তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি। এই অধ্যায়টা থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলিউশন এর পিডিএফ এবং এই সাজেশানের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের ফ্রি পিডিএফগুলো জলদি কালেকশান করে নেওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।